মুখ্যমন্ত্রী ও বিশিষ্ট অতিথিবৃন্দ, আমার অন্তর থেকে তাদের প্রতি সবার শুভেচ্ছা ও ভালোবাসা। আমি প্রথমেই ডাকবো ডিপ্রাইভ টিচার সংগঠনের অন্যতম আন্দোলনকারী এবং কনভেনার সঙ্গীতাদিকে কিছু বলার জন্য অনুরোধ করব। প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার প্রণাম জানাই, মঞ্চে উপবিষ্ট সমস্ত সুধীজনকে আমার প্রণাম জানাই এবং আমার সহকর্মী সহযোদ্ধারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আহ্বান জানাই। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একটি কারণ আমাদের জীবন এবং জীবিকা আজকে সংশয়ের মুখে। আমি একজন 11-12 কম্পিউটার অ্যাপ্লিকেশনের টিচার ছিলাম, বর্তমানে নেই। কেন নেই? আমার দোষে নেই, কিন্তু এই জাজমেন্ট, কোন জাজমেন্ট? প্রথমে হাইকোর্টের ইমপিউজ জাজমেন্ট, আর এখন সুপ্রিম কোর্টের সুপ্রিম জাজমেন্ট। কি জাজমেন্ট? না টেন্টেড আনটেন্টেড বাছাই করা যায়নি, এই একটা জাজমেন্ট। যেখানে সিবিআই তদন্ত হচ্ছে, বাক কমিটি তদন্ত হচ্ছে, তাতেও আমরা যোগ্য সেটাকে বাছাই করা গেল না। তার জন্য নাকি তারা কোনো তদন্ত করে উঠতে পারলো না, পুরোটাকে সন্দেহের বশে ঠেলে ফেলে দিল। যখন ঠেলে ফেলে দিল, আমাদের কথা কি ভাবলো? আমরা যে মেধাবী স্টুডেন্ট, দিনের পর দিন রাতের পর রাত পড়াশোনা করে এই একটা সরকারি চাকরির জন্য পড়ি, তখন আমাদের চোখের জল বাবা মা যখন দেখে, তাদের সারা দিনের রোজগারের পর তারা আমাদেরকে রাত জেগে পড়াশোনার সময় বসে থাকে। আজকে আমি বুড়ো বাবা মার দিকে তাকিয়ে থাকি, আমি তার একটি মাত্র মেয়ে। তার সমস্ত ওষুধের খরচা, তাকে দেখার খরচা সমস্ত আমার। অথচ আজকে আমার চাকরিটা নেই। হয়তো আমার মা আমার থেকে আর টাকা চাইবে না, হয়তো আমার বাবা আর বলবে না ওষুধ কিনে দেবার কথা। আমার মেয়েটা যে স্কুলে পড়ছে, আমি জানি না ভবিষ্যতে তাকে আর ওই স্কুলে পড়াতে পারবো কি না। আমার মতো এখানে হাজার হাজার আমার সহযোদ্ধারা এখানে উপস্থিত হয়েছে, তারা সামনের মাসে কি খাবে সেটা জানে না। যাদের হয়তো একটা বাড়ি তৈরি হয়নি, আদৌ মাথার ছাদ হবে কিনা জানি না। কেন হলো এরকম? আমরা তো জাজমেন্টই চেয়েছিলাম, আমরা তো সুবিচার চেয়েছিলাম, আমরা সুবিচারের জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, যা যা তথ্য দেওয়া দিয়েছিলাম, তারপরেও আমাদের এই অবস্থা। আমাদের স্কুলগুলো কি অপরাধ করেছে? আমাদের স্কুলের বাচ্চাগুলো, আমি আমার সাবজেক্টের একজন মাত্র টিচার, এইরকম সিঙ্গেল সাবজেক্টের টিচার এখানে অনেক আছে। আজকে সেই স্টুডেন্টগুলোর কি হবে? শাস্তিটা কাকে দিল? কাকে দেওয়ার কথা? আর কতজন মানুষ পেল? আমরা যারা 20,000 যারা যোগ্য, কিছু অযোগ্যের জন্য তাদের সবাইকে ফেলে দিল। 20,000, শুধু আমরা 20,000 নয়, প্রত্যেক একজনের পিছনে আরও 5 জন, আর তার পিছনে আমাদের স্কুলের বাচ্চারা। আজকে হাহাকার করছে সবাই যে আমরা পরের মাসে খাবো কি, আমাদের বেতনটা আসবে তো, আমাদের সমাজে সবাই বলবে না তো যে দেখো কত টাকা দিয়ে চাকরিটা পেয়েছিলিস। আমার ফেসবুক গ্রুপে লিখেছে, কিরে কত টাকা দিয়ে চাকরিটা পেয়েছিলিস, আমার ন্যায় বিচার কোথায়? আমি সুপ্রিম কোর্টে গিয়েছিলাম আমার ন্যায় বিচার দেওয়ার জন্য। আমি ন্যায় বিচার চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আমার ন্যায় বিচার চাইছি। আপনি যেভাবেই হোক, যে করেই হোক, আমাদের ন্যায় বিচার পাইয়ে দিন, আমরা নইলে মারা পড়ব। আমাদের এই একটি, আমরা হয়তো অনেক চাকরি পেয়েছিলাম কিন্তু যাইনি। আমি নিজে অনেকগুলো চাকরি পেয়েছিলাম, কিন্তু আমি এটাকে ভালোবাসি। আমি আইটি থেকে ছেড়ে এসেছি কারণ আমি একজন শিক্ষক হতে চেয়েছিলাম। এরকম অনেকে আছে যারা অন্যান্য জব ছেড়ে এসেছে, কি না তারা শিক্ষকতাটাকে বেছে নিয়েছে। আমাদের কি দোষ একটাই যে আমরা 2016 SLST পরীক্ষার্থী। কি করে সবাইকে বলে অল আর ফ্রড? আপনারা বাঁচলেন না কেন? অল আর ফ্রড মানে জানেন? আজকে যখন আমি আবার পাড়ায় বেরোবো,
তখন আমাকে বলবে কিরে কত টাকা দিয়েছিলিস, কিরে কাকে ধরেছিলিস, আমি কাকে বলবো, কার কাছে এই কথাটা বলবো? আমি সুবিচার চাই, চিৎকার করে করে বলছি আমি সুবিচার চাই। আমার যোগ্যতায় পাওয়া চাকরিটা ফিরে পেতে চাই, আর কিছু চাই না, আর কিছু চাই না। নমস্কার সবাইকে। সত্যি আমাদের বলার কোনো ভাষা নেই, আমার চোখে জল এসে যাচ্ছে। মানে আমি আমার বাড়ির একমাত্র সিঙ্গেল আর্নিং মেম্বার, মানে এই চাকরিটা না থাকলে আমার জীবনটা কী হবে আমি ভাবতেই পারছি না। তো প্রথমে আমি ধন্যবাদ জানাবো যে আমরা যে সত্যি অসহায়, এই মুহূর্তে আমরা বঞ্চিত, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এসেছেন, আমাদের কথাটা সত্যি অন্তর থেকে অনুধাবন করছেন। আমি অন্তর থেকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করব। আমি এবার আমাদের বঞ্চিত যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে আমাদের এই সংগঠনের কনভেনার মেহবুব দাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করব। সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে প্রণাম জানাই এবং সবচেয়ে বড় শ্রদ্ধা এবং সম্মান জানাই এই মঞ্চের মধ্যে উপস্থিত আমার সহযোদ্ধাদের, যারা সর্বস্ব খইয়েও এখনো পর্যন্ত চুপ হয়ে ধৈর্য বজায় রেখে তাদের ন্যায্য অধিকারের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা যখন আমাদের যোগ্যতার পরীক্ষা দিয়ে আমরা যখন গভর্নমেন্টের কাছ থেকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়েছিলাম, আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা ছিল এই ব্যক্তি যদি নিজে কোনো অপরাধ করে তবেই তার চাকরি যাবে। কিন্তু আমরা কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিলাম না, আমরা কোনো অবৈধভাবে নিযুক্তির সঙ্গে যুক্ত ছিলাম না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদেরই চাকরি গিয়েছে, আমাদেরই অধিকার হরণ হয়েছে, আমাদেরই জীবন জীবিকা বিপন্ন হয়েছে। আজ আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টেও আমাদের ন্যায় বিচার পেলাম না। আমরা আজ এখানে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে সেই একই ন্যায় বিচারের দাবি করতে। কারণ ওই যে বললাম আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারের বয়ানটা, যখন আমরা অপরাধী নয় এবং এই অপরাধের দায় আমাদের নয়, তাই আমরা যে চাকরিতে যেভাবে আছি আমাদের সেই চাকরিতে সেইভাবেই বহাল রাখার জন্য আমি আবেদন করছি। এবং 7 বছর আগে আমরা পরীক্ষা দিয়ে আমাদের যোগ্যতার প্রমাণ দিয়েছি। আজ এইখানে উপস্থিত যত সরকারি কর্মচারী আছেন, ইনক্লুডিং সুপ্রিম কোর্টের যে জাজ মহাশয় আমাদের জাজমেন্ট কপিটা লিখেছেন, তাকেও যদি আজকে আবার পরীক্ষা দিতে বলা হয়, আমার মনে হয় না তিনি সাকসেস হতে পারবেন। তাই আমরা কোনো দ্বিতীয় পরীক্ষায় দিতে চাই না, অন্তত এই চাকরির প্রশ্নে। আমাদের এই চাকরিতে স্বমহিমায় বহাল রাখার জন্যই আমরা আবেদন করছি এই সভাকক্ষে। এবং আমরা জানি যে একটা কোর্টের ধাক্কা আমরা খেয়েছি, এবং কোথায়? চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার বেঞ্চে। তাই আইনি জটিলতা অনেক, কিন্তু তারপরেও এখনো 2টো স্তর এখনো বাকি আছে। তারপরেও আছে, কিন্তু প্রথম 2টো, একটা হচ্ছে রিভিউ, অর্থাৎ যে জাজমেন্ট হয়েছে সেই জাজমেন্ট প্রত্যাশিত নয়, এবং আমরা বলছি
কারণ আমরা আইনের দ্বারা বঞ্চিত হয়ে বলছি ওই আইন আমরা মানতে পারছি না, ওই আইন আমরা মানতে পারছি না। তারপরেও ওই আইনকে পুনর্বিবেচনার জন্য আমরা তো সুপ্রিম কোর্টে যাবই, যেমনভাবে গিয়েছিলাম আমরা আমাদের রাজ্য সরকারকেও এবং আমাদের নিয়োগ অথরিটিকেও রিভিউ পিটিশনের জন্য যাওয়ার জন্য অনুরোধ করব। শুধু যাওয়া নয়, গেলেই হবে না, সেই দুটো পিটিশন থেকে আমাদের ফিরিয়ে নিয়ে আসার জন্য উপযুক্ত এবং যথোপযুক্ত ব্যবস্থা করতে হবে। এবং আমরা আরো একটা দাবি রাখছি, এই যে বিচারপতি আছেন তার বেঞ্চে আমরা রিভিউ চাইছি না, সেই সময়টাকে ব্যবহার করতে হবে। এবং আমরা জানি যে রিভিউ টু কিউরেটিভ আমাদের জেতার সম্ভাবনা আছে, এবং সেই যতদিন পর্যন্ত এই প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে না ততদিন পর্যন্ত আমাদের দাবি, আমাদের কোনো রকম টার্মিনেশন লেটার দেওয়া যাবে না। আমরা যে চাকরি করছি সেই চাকরিতে স্বমহিমায় বহাল থাকতে চাই, এবং এর জন্য কোনো কন্ডেম অফ কোর্ট হবে না, তার প্রভিশন আছে, আমরা সেটা জেনেছি। আর এই পর্বের মধ্যে কোনো পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া যাবে না, কারণ আমরা পরীক্ষা পদ্ধতিতে দ্বিতীয়বার যেতে চাইছি না। এবং রিভিউ পিটিশনের আগে, অর্থাৎ পরবর্তী পিটিশনের আগে, রিভিউ এবং কিউরেটিভের আগে আমাদের ওএমআর এর মিরর ইমেজ এবং আমাদের সুপ্রিম কোর্টের জাজমেন্টে সহ সিবিআই এর যে ইনভেস্টিগেশন রিপোর্ট এবং চার্জশিট, সেখানে বৈধ এবং অবৈধ দুটো ক্যাটাগরিকে ডিভিডেশন করা হয়েছে। আমরা চাই, এবং আমাদের নিয়োগ অথরিটিও সুপ্রিম কোর্টে সেটা মেনেছেন, সিবিআই রিপোর্টটাকেও মেনেছেন, তার মানে মেনেছেন যে যারা বৈধ তাদের পক্ষে আমরা আছি, তাই বৈধদের একটা পরিচ্ছন্ন তালিকা নিয়ে রিভিউ পিটিশনে যেতে হবে। এবং রিভিউ পিটিশনের সময় আমরা গভর্নমেন্টের কাছে আবেদন করছি, অথরিটির কাছে আবেদন করছি, কি করছেন বা কেমনভাবে চলছেন আমাদের সঙ্গে একটু ডিসকাশন করতে, কারণ আমাদেরও আইনজীবী আছে, যদি কোনো কিছু সুরাহার জন্য আমাদের একটু আলোচনা পর্যালোচনার প্রয়োজন হয় সেই কাজে যেন আমাদের সহযোগিতা করা হয়। এবং আমার আর দুটো পয়েন্ট বলবো। আমরা দেখলাম যে আমরা যখন এরকম অসহায় অবস্থার মধ্যে পড়লাম তখন থেকে, অর্থাৎ আমাদের চাকরি যাওয়ার পর আমরা দেখেছি আমাদের রাজ্যের যে বিরোধী রাজনৈতিক দলগুলো আছে, এমনকি যে লয়াররা আমাদের চাকরির খাওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে, তারাও বলছেন আমাদের প্রতি অবিচার হয়েছে। তাহলে যারা বলছে আমাদের প্রতি অবিচার হয়েছে এবং হাহুতাশ করতে চাইছেন, সেটা আমাদের হতাশাকে মার্কেটিং করছেন, নাকি সত্যি সত্যি আমাদের প্রতি তারাও সহমর্মী? তার জন্য আমরা আবেদন রাখছি একটা সর্বদলীয় বৈঠকের মধ্যে দিয়ে তারা কি বলতে চাইছে, কিভাবে আমাদের পাশে থাকতে চাইছে, তারাও আহ্বান করুক। দেখি তারা, আমরা জানি রাজনৈতিক দলগুলোর মধ্যে একে অপরের রাজনৈতিক সংঘাত বা রাজনৈতিক বিরোধিতা আছে, কিন্তু তারা আমার অবিচারের প্রশ্নে যদি এক হয় তাহলে তারা কি বলতে চাইছে এবং কিভাবে আমার নিয়োগ আমার পুনরায় আমাকে নিয়োগ করার ক্ষেত্রে তাদের যাতে কোনো বাধা না থাকে, তাই তাদেরকেও যাচাই করার প্রয়োজন। তাই তাদেরকেও সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। আমার লাস্ট বক্তব্য শেষ। আমরা দেখেছি আমাদের কোর্ট রুমের অভিজ্ঞতায় আমরা অন্তত একটা জিনিস আবেদন রাখছি, যে রিভিউ এবং কিউরেটিভের ক্ষেত্রে যাওয়ার
মধ্যে একজন দক্ষ আইনজীবী আমাদের অভাব আমরা অনুভব করেছিলাম। তাই যে আইনজীবীরা মানে লড়াইয়ের পর লড়াই করে অনেক খুব ভালো ভালো কেস, মানে খুব একদম মানে লোয়ার লেভেলের কেস কেউ জিতিয়ে আনতে পারেন, আমাদের ক্ষেত্রে আমরা সেই উচ্চকিত আইনজীবীটাকে চাইছি। এই আমাদের আবেদন, এবং শেষতম একটাই আবেদন, আমরা যেন এই চাকরিতে বহাল রাখতে পারি। আমাদের সরকারের কাছে, আমাদের তো আছেই, কিন্তু আমাদের তো এখন চাকরিহারা, আমাদের অবস্থাও খুব সংকটে। আমরাও চেষ্টা করেছিলাম কপিল সিব্বাল, মনু সিংভি স্যারদেরকে নিয়ে আমাদের যাতে আমাদের সুরাহা হয়, কিন্তু আমরা হেরে গিয়েছি। কারণ হেরে যাওয়ার কারণ ছিল, কারণ দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে জবে, সর্বশ্রেষ্ঠ সে বিচার হয়নি, সেটা হয়নি। সেই বিচার ব্যবস্থা আমাদের সঙ্গে ন্যায় কাজ করেননি, এবং কোর্টরুমের মধ্যে যে বিষয়টা আলোচিতই হলো না তার উপরে জাজমেন্ট হলো। সারাক্ষণ টেন্টেড আনটেন্টেড বলে গেল, বাছাই করার কথা বলল, কিন্তু যখন জাজমেন্ট লিখলেন জাজ, এবং তখন লিখলেন পরীক্ষা ব্যবস্থার মানে খারাপের জন্য, পরীক্ষা ব্যবস্থাটাই খারাপ ছিল, তার জন্য আমি প্যানেলটা ক্যান্সেল করেছি। অথচ কোর্টরুমের ভিতরে তিনি পরীক্ষা ব্যবস্থা নিয়ে একটি কথাও আলোচনা করেননি বা করতে দেনওনি। তাই এই জাজমেন্টটা অসঙ্গতিপূর্ণ। রিভিউ এবং কিউরেটিভ পর্যন্ত আমরা অবশ্যই জিততে পারি এই আশা রাখি, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যেন কোনো গাফিলতি না থাকে, সরকার বা অথরিটির পক্ষ থেকেও আমরা যেন সেই উদ্যোগটা দেখতে পাই। আমরা এটাই শুধু এই আবেদন নিয়ে এখানে এসেছি। তাই সকলকে আমি আমার এই চাকরিহারা শিক্ষক, যারা বিনা দোষে চাকরি হারিয়েছে, তাদের পাশে থাকার জন্য আমি সমস্ত মানুষকে আহ্বান জানাচ্ছি যে আমাদের পাশে থাকুন, এবং আমাদেরকে যদি মনে করবেন যে আমরা সত্যি সত্যি মানে আর 5 জনের মতো, তাহলে জাজমেন্টটাও ভালো করে পড়ুন, সিবিআই এর রিপোর্টগুলোকেও দেখুন। কারণ সিবিআইয়ের যে জাজমেন্ট, সেই সিবিআইয়ের যে ইনভেস্টিগেশন, তাতে তো ফাঁসি পর্যন্ত হয়ে যায়। সিবিআই তো সব জায়গায় বিশাল ভূমিকা নাকি পালন করে। তা আমার ক্ষেত্রে সিবিআইয়ের রিপোর্টটাকে মানা হলো না কেন? কোন ষড়যন্ত্রের বলে মানা হলো না? সবটাই আমাকে নিয়ে, আমার এইটাকে নিয়ে একটা ষড়যন্ত্র হয়েছে। যাক, আমি ন্যায় বিচারের আশা করি। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি। মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমরা এই সবার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমি শুধু একটি কথা বলবো, যেটা মেহবুবদা একটু বলল, যে কলকাতা হাইকোর্ট যখন আমাদের প্যানেলটা বাতিল করেছিল, তখন তার অজুহাত দিয়েছিল যে স্যাগ্রিগেশন করা যাচ্ছে না, কোনোভাবেই পৃথকীকরণ করা যাচ্ছে না। আর সুপ্রিম কোর্ট আমাদের প্যানেলটা বাতিল করলো স্যাগ্রিগেশনের জন্য নয়। কি কারণ? যে নাকি আমাদের নিয়োগ প্রক্রিয়াটাই অবৈধ। কিন্তু আমাদের রিটেন টেস্ট, ভেরিফিকেশন, ভাইভা, প্রত্যেকটা প্রসিডিওর আমরা সুন্দরভাবে মেনে আমরা চাকরিটা জয়েন করেছিলাম। কিন্তু কোন যুক্তিতে এই মহামান্য আদালত এই রায় দিল আমরা বুঝতে পারলাম না। তাই এই রায় যেমন যুক্তিপূর্ণ নয়, আবার আইন যদি শুধু যুক্তির কথা বলবে, তো আইনে কি কোনো মানবিকতা নেই? তাহলে যে আইনের মধ্যে কোনো মানবিকতা নেই, সেই আইনটাকেই আমরা মানি না। এই আইনটাকে কোনোভাবেই আমরা মানতে পারবো না। আর একটি প্রসঙ্গে আমি একটা কথা বলবো, হয়তো একটু সময় যাচ্ছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ম্যাডামের কাছে, যে বিখ্যাত সাহিত্যিক যখন মানিক বন্দ্যোপাধ্যায় খুব কষ্টের মধ্যে জীবন কাটাচ্ছিলেন কলকাতার একটা ছোট্ট ফুটপাতে, তখন সেই মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রতি খুব অবিচার হয়েছিল। কিন্তু যখন তিনি মারা গেলেন, তার বুকের উপরে অসংখ্য ফুলের পাহাড় জন্মেছিল। ছোট্ট বয়সে দূর থেকে দেখে কবি সুভাষ মুখোপাধ্যায় একটি কবিতা লিখেছিলেন, পাথরের ফুল। ওই বুকের উপরে জমে থাকা ওগুলো ফুল নয়, আসলে এক একটি পাথর। তাই আমরা যখন এখন মরে আছি, এই মরা মানুষগুলোকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক বিরোধী দল তারা এখন বিভিন্ন রকম বাণী দিচ্ছেন। কিন্তু যখন আমরা চাকরিটা কলকাতা হাইকোর্ট থেকে বাতিল হয়েছিল, এই বিরোধী দলগুলোকে আমি কখনো দেখিনি যে আমাদের হয়ে একটি কথা বলতে, যে এই যোগ্যদের পক্ষে চাকরিটা থাকা দরকার। যাই হোক, আমি মুখ্যমন্ত্রীকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ দেব, তিনি এসেছেন
এবং অন্তর থেকে আমাদের এই সমস্যাগুলোকে অনুধাবন করে এই সমাধান কল্পে উনি হস্তক্ষেপ করবেন। এবার বক্তব্য রাখবেন মাননীয় উপাচার্য অমিয় পান্ডা মহাশয়, ভাইস চ্যান্সেলর রানী রাসমণি ইউনিভার্সিটি। সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়, ডক্টর মনোজ পন্থ, বিনোদ কুমার, মঞ্চে বিশিষ্ট বিদ্বজন, আমার সহকর্মী উপাচার্যরা এবং আমার দর্শক আসনে উপবিষ্ট আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের অস্মিতা, আমাদের শিক্ষককুল, আপনাদের প্রত্যেককে আমি যথাস্থানে আমার প্রণাম প্রীতি জানাই। আসলে অদ্ভুত আঁধার এক এসেছে পৃথিবীতে আজ। যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে, তারা যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। আমি জানি আজকে ক্ষুধার রাজ্যে গদ্যময় পৃথিবীতে আপনারা বলবেন এ তো অন্যায়, কিন্তু আমি দৃঢ় বিশ্বাস করি যে আমাদের শিক্ষককুল অত্যন্ত পরিশ্রম, দক্ষতা, সঠিক প্রস্তুতি নিয়েই চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের আঙিনায় থেকে আমার এই উপলব্ধিটুকু হয়েছে যে আজকে তারা একটা দুর্ভাগ্যের শিকার। আমার কাছে নেট সেট পাওয়া অনেক গবেষক গবেষণা করেছেন, তাদের মধ্যে কিছু শিক্ষক দেশ গড়ার তাগিদে তাদের গবেষণা মাঝপথে থামিয়ে দিয়েই তারা এই মহান ব্রতে ব্রতী হয়েছিলেন। তা যদি না করতেন, তারা আরও উচ্চতর বিদেশে গবেষণা করে তারা আরও উচ্চতর শিক্ষাঙ্গনে যুক্ত হতে পারতেন। খুব কষ্ট হয় জানেন, খুব যন্ত্রণা ক্লিষ্ট হই যখন দেখি এই দুর্যোগকালে বেশিরভাগ মানুষই আজকে আমরা সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছি। কিছু শ্রেণীর মানুষের মনে আজকে একটা উল্লাস। তাদের কাছে একটি কথাই রাখবো আবেদন, নগরে আগুন লাগলে দেবালয়ও রক্ষা পায় না। আমি হুগলির ভূমিপুত্র, আমি একটি কথাই বলবো, হুগলির কবি হচ্ছেন ভারতচন্দ্র রায় গুণাকর। ঈশ্বর পাটনির কল্পে যখন ঈশ্বর পাটনি মা অন্নপূর্ণাকে পার করে দিলেন, তখন তিনি একটি কথাই বলেছিলেন, তুমি কি বর চাও? আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটি বরই প্রার্থনা করব, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটিই প্রার্থনা করব, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আপনি তাদের প্রতি যথাযথ ব্যবস্থা নেবেন, তাদের হৃত গৌরব এবং সম্মান ফিরিয়ে দেবেন। কারণ আমি বিশ্বাস করি, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। সুতরাং আজকে বাংলার যা দুর্যোগ, তার প্রভাব সারা ভারতবর্ষে পড়বে যদি আমরা যথাযথ ব্যবস্থা না নিই। আমার দৃঢ় বিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রী তার সুচিন্তিত মতামত দিয়ে আমাদের এই দুর্যোগ, এই অমানিসা থেকে উত্তরণের পথ দেখাবেন। ধন্যবাদ। ধন্যবাদ জানাই স্যারকে। এবার বক্তব্য রাখবেন প্রখ্যাত কথা সাহিত্যিক আবুল বাশার মহাশয়। মাননীয় মুখ্যমন্ত্রী, শ্রদ্ধা মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আমার বন্ধুরা এবং যারা অধ্যাপক রয়েছেন আর প্রশাসনের
ব্যক্তি যারা রয়েছেন, ব্যক্তিত্ব, সকলকে আমি শ্রদ্ধা জানাই। আর এখানে যারা যোগ্য মেধাবী শিক্ষকরা এসেছেন, এখানে বঞ্চিত যারা আজকে, তাদের সঙ্গে আমি একেবারেই সহমত যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা একটা অন্ধ গলিতে ঢুকে পড়েছে। এটা একটা প্রহসনে পরিণত হয়েছে। এদের উপরে আর আস্থা রাখা যাচ্ছে না এবং বাঙালিকে একটা মহা সংকটের মধ্যে ফেলে দিয়েছে। এবং এ সমস্ত গভীর ষড়যন্ত্রের ব্যাপার, এর পিছনে রাজনীতি আছে, অত্যন্ত সংকীর্ণ দলীয় রাজনীতি আছে। আমাদের মুখ্যমন্ত্রী একটা কথা বলেন যে ধর্ম যার যার তার তার, কিন্তু ধর্মকে ঘিরে যে উৎসব সেটা সবার। তেমনি আমি ওই সেই সুরেই বলবো যে দল দলেরই, কিন্তু মুখ্যমন্ত্রী সবার। অতএব চাইতে আইনের ভাষায় আছে, যার যা নেই সে তা দিতে পারে না, তার কাছে চাইতে হবে যিনি দিতে পারেন। এটা একটা লাতিন পরিভাষা আছে আইনের, নিমোদাত কুইনেন হাবাত, যার যা নেই সে তা দিতে পারে না। অতএব মুখ্যমন্ত্রীর কাছে চাইতে হবে। তিনি আজকে পুলিশেরও মানবিক মুখ তৈরি করে দিয়েছেন, আমাদের বুকে হৃদয় দিয়েছেন বাঙালির। তিনি ব্যবস্থা করবেন। এ ব্যাপারে আমার 100% আস্থা রয়েছে। তাকে যেন সারা জীবন আমি শ্রদ্ধা করে যেতে পারি। নমস্কার। ধন্যবাদ স্যারকে। এবার বক্তব্য রাখবেন বিশিষ্ট কবি সুবোধ সরকার মহাশয়। আমি জানি আপনারা কার কথা শুনতে চাইছেন, তিনি এসে কথা বলবেন। আমি 2 মিনিটে একটি ছোট্ট কথা আপনাদের বলি। দু মিনিটের একটি লিখিত অংশ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আমরা আজ তাকিয়ে আছি। তিনি সেই অভিভাবক যিনি আপনাদের দিশা দেখাতে পারেন, যে দিশা একই সঙ্গে মানবিক এবং আইনানুগ হয়ে এই ক্রান্তিকালে বাতিঘর হয়ে উঠবে। আপনাদের চোখের জল আমাদের সবার চোখকে সিক্ত করে চলেছে। আপনাদের হাহাকার আমাদের বিদীর্ণ করে চলেছে। আমরা ঘুমোতে পারছি না। অন্যদিকে কিছু হিংস্র মানুষ বাংলাকে বিপদে ফেলে আপনাদের পথে বসিয়ে বাংলার সম্মান ভুলুণ্ঠিত করে আজ উল্লসিত। বাংলার মুখ কালো করাই তাদের জীবিকা। আজ আমাদের সেই দিন যখন চোখ মুছে মাথা তুলে ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়াতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি ভারতবর্ষের শ্রেষ্ঠ মানবিক মুখ্যমন্ত্রী। তার প্রমাণ কন্যাশ্রী থেকে লক্ষ্মী ভাণ্ডার,
পর্যন্ত পরিব্যাপ্ত হয়ে আছে। আপনার মানবিকতাই হলো সেই সুপ্রিম কোর্ট যা আমাদের সবার চোখের জল মুছিয়ে দিতে পারবে। নমস্কার, ধন্যবাদ। আপনারা প্লিজ একটু শান্ত হয়ে বসুন। আপনাদের কাছে অনুরোধ করছি, একটু শান্ত হয়ে বসুন। আমাদের এই যে কষ্ট, এই যে দুঃখ, যে যন্ত্রণা সহ্য করে আমরা আছি, আজ সেই বিষয়ে সমাধান গল্পে আমাদের প্রাণপ্রিয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছেন। তিনি এ বিষয়ে এবার কিছু আমাদের অবশ্যই বলবেন। আমি দিদিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকে আমার এখানে উপস্থিত সমস্ত বঞ্চিত, যারা একটা কলমের খোঁচায় জীবনটাকে সংকটের মধ্যে এনে দাঁড় করিয়েছেন, ভাববেন না আমরা এটাকে ভালোভাবে মেনে নিতে পেরেছি। আপনাদের শোকে আমাদের হৃদয়ও পাথর হয়ে গেছে। আপনাদের শোকে আমরা মানবিক মানুষ, মনে রাখবেন আমাদের রক্ত যেমন আছে, মাংস যেমন আছে শরীরে, আমাদের হৃদয়ে কিন্তু পাথর নেই। এবং তাই একথা বলার জন্য আমাকে জেলেও ভরে দেওয়া যেতে পারে, কিন্তু আই ডোন্ট কেয়ার। আমি মনে করি মানুষ যখন বিপদে পড়ল, সে লাল কি সাদা কি হলুদ বা সবুজ আমার দেখার দরকার নেই। তাদের পাশে দাঁড়িয়ে তাদের অহংকার, তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের অস্তিত্ব, তাদের অস্মিতা সব কিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমরা কেউ অস্বীকার করতে পারি না। আমি দেখছিলাম পুরো কেস স্টাডি করে। আমার সাথে অনেক ভাইস চ্যান্সেলররা এখানে আছেন, আপনাদের সাপোর্ট দিতে এসছেন। তেজিমালা, গুরুমনাগ, এমনকি দার্জিলিং থেকে এসছেন ভাইস চ্যান্সেলর, প্রফেসর দীপঙ্কর কর ভাইস চ্যান্সেলর, অমিয় কুমার পান্ডা ভাইস চ্যান্সেলর, রূপকুমার বর্মন ভাইস চ্যান্সেলর, প্রফেসর সৌরিন বন্দ্যোপাধ্যায় ভাইস চ্যান্সেলর, প্রফেসর গৌতম ঘোষ ভাইস চ্যান্সেলর, এছাড়াও ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশনের আজারউদ্দিন হালদার, পায়েল মিশ্র, ধীতিশ মণ্ডল সহ সুভদ্রা, আবুল বাসার, বিখ্যাত নলিনী বেরা সহ আমার সহকর্মীরা সহ সকলে এখানে আছেন। চিফ সেক্রেটারি নিজে এখানে আছেন মনোজ পন্ত। আমার এখানে এডুকেশন মিনিস্টার আছে, এডুকেশন সেক্রেটারি আছে, আমার এখানে আরও 5-6 জন মিনিস্টার আছেন। আমি আপনাদের বলবো, যারা যোগ্য, যারা বঞ্চিত হয়েছেন, আসুন আমরা দুটো ভাগে ভাগ করি। এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট আমাদের জানাতে পারেনি কারা যোগ্য আর কারা অযোগ্য। আইনে বলা আছে, আইনে বলা আছে 9,000, 10,000 people can go scot free, but one innocent cannot be punished. এটা হচ্ছে আইনের প্রিন্সিপাল। 2022 থেকে খেলা শুরু করেছিল, একটা নোংরা খেলা। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরির কারার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধিক্কার জানাই। আপনাদের একটা জিনিস বুঝতে হবে, কোনটা মুখ আর কোনটা মুখোশ। কারা যাত্রাপালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে। রাজ্য সরকার সর্বতোভাবে প্রচেষ্টা নিয়েছিল। প্রথমে সিঙ্গেল বেঞ্চে, আমি যদি মিথ্যে কথা বলি আপনারা আমাকে ধরিয়ে দেবেন, কারণ আপনারা সকলে এর সঙ্গে অবগত আছেন। প্রথমে অভিজিৎ বাবুর বেঞ্চে, সিঙ্গেল বেঞ্চে একাদশ দ্বাদশ শ্রেণীর
বাতিল করে দেওয়া হয় লিস্ট। তারপরে ডিভিশন বেঞ্চে অন্যান্যদেরটা সবটাই করা হয় এবং সিবিআইকে কেসটা দেওয়া হয়। আমরা সিবিআইকে নন কোঅপারেশন করিনি, আমরা বলেছিলাম বাছুন কে যোগ্য আর কে অযোগ্য। যদি কেউ অযোগ্য হয়, তথ্য প্রমাণ দিয়ে প্রমাণিত করতে পারেন, নিশ্চয়ই গভর্নমেন্ট মানে এসএসসি সেটা মেনে নেবে, আমার মানতে কোনো আপত্তি নেই। কেউ যদি কোনো ভুল করে থাকে তার দায়িত্ব আমরা কেন নেব? আমরা চাই কোনো যোগ্য ব্যক্তির যেন চাকরি না যায়, এটা আমরা অলওয়েজ চাই। কিন্তু ব্যাপারটা কিভাবে বলা হচ্ছে, বলছে 26-এ ভোটে পরাজয় হলে আমরা চাকরি করে দেব। যারা বলছেন, আমি একটা কথা আপনাদের বলি, তারপরে আপনাদের কথায় আমরা কি করতে পারি আমি আসব। তার কারণ কদিন ধরে আমাকে প্রচণ্ডভাবে, যে মানুষটা জানে না কি হয়েছে, যে মানুষটা কোনো ব্যাপারে আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি এবং মনে রাখবেন জেনে শুনে কারো চাকরি খাইনি। তাই অনেক বদ হজম হওয়া সত্ত্বেও আমি সিপিএমের একটারও চাকরি খাইনি, যারা 34 বছর অনেক অন্যায় করে গেছে। কারণ আমি বলেছিলাম বদল চাই, বদলা নয়। কিন্তু তার মানে এই নয় তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে। ফার্স্ট কোয়েশ্চেন আমার, whether Vikas Bhattacharya will be isolated or not politically. This is my first question. CPM has to answer why he is cancelling all this list. আজকে বাইরে আমার নামে বড় বড় কথা বলছো, আমি তো করিনি, আমি তো চাকরিগুলো দিয়েছিলাম, আমার সরকার দিয়েছিল। একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে, সে ভুল সংশোধন করে নেওয়ার জন্য তুমি প্রশাসনকে সময় দাও, তা তো তোমরা দাওনি। রাইট টু মেক ব্লান্ডার্স, নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন ভুল করাটাও একটা অধিকার। যদি কারো ভুল হয়ে থাকে সেই ভুলটাকে সংশোধন করার দায়িত্ব কার? কোর্ট যদি প্রশাসনকে দিত, কোর্ট নিশ্চয়ই কোর্টের কথা মেনে প্রশাসন সেই কাজটা করতে পারত। তারপরে গেল ডিভিশন বেঞ্চে, সব বাতিল। আমার মনে আছে সঙ্গে সঙ্গে আমি এডুকেশন ডিপার্টমেন্টকে বললাম, সব ভালো ভালো লয়ার দিয়ে 2024-এ আমি দুর্গাপুরে মিছিল করছি ইলেকশনের সময়। তখন হঠাৎ খবর পেলাম যে, তখন কি খবর পেলাম শুনুন, যাদের ভালো লাগবে না তারা নিজেদের জায়গা মতো থাকতে পারেন, আমার কোনো অসুবিধে নেই, বাট যেটা দরকারি সেটা আমার বলতে হবে। আমার কথা আমি সারাক্ষণ গালাগালি খাবো আর আমার কথা আমি কাউকে বলতে পারবো না। ভাই বোনেরা আমার, তা কি হয়? আমরা তো সবাইকে ডেকেছি। যার ইচ্ছে থাকবেন, যার ইচ্ছে শুনবেন, যার ইচ্ছে গ্রহণ করবেন, যার ইচ্ছে বর্জন করবেন। গণতান্ত্রিক অধিকার সবার আছে, কিন্তু মনে রাখবেন মানুষ যখন বিপদে পড়ে তাকে ধৈর্য ধরে শুনতে হয়। 2024 সালে আমি আসানসোলে দুর্গাপুরে মিছিল করছি, আমার কাছে খবর এলো সুপ্রিম কোর্টে আমরা যখন অ্যাপিল করেছিলাম যে হাইকোর্টের রায়টাকে স্টে করে দেওয়ার জন্য, এবং তদানীন্তন বিচারপতি মিস্টার রেসপেক্টেড চন্দ্রজিৎ, আমাদের চন্দ্রচূড়জি, সেটাকে স্টে করে দেন। অর্থাৎ হাইকোর্ট থেকে যে ভবিষ্যৎটা অনিশ্চিত হয়েছিল সেই ভবিষ্যৎটা তিনি নিশ্চিন্ত করে দেন। তারপর আবার দেখলাম আরেকজন বিচারপতি এলেন, একজন প্রধান বিচারপতির একটা রায়কে আর একজন প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন। মনে রাখবেন, আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি। আমি কোর্টকে বলছি না, এটা কোর্টের দোষ নয়, দোষ তো সেই মুখ আর মুখোশদের যারা আপনাদের নিয়ে খেলা করেছে। বাট আমি একটা কথা বলতে চাই, আমি বেঁচে থাকাকালীন
যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে পড়ার জন্য, ভেঙে ফেলে দেওয়ার জন্য, শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে, একটা পরিকল্পনা চলছে। 9, 10, 11, 12 টিচাররা গেটওয়ে অব দ্য হায়ার এডুকেশন তারা তৈরি করে, তারা অনেকে খাতা দেখছে, তারা অনেকে গোল্ড মেডালিস্ট আছে, তাদের জীবনে ভালো রেজাল্ট করে এসছে, সবাইকে চোর বলে দিচ্ছেন, সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন। এই বলবার অধিকার আপনাদের দিল কে? আমি সরাসরি চ্যালেঞ্জ করছি। আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই। সেই খেলাটা কে খেলেছেন? একজন প্রধান বিচারপতি স্টে করে দিচ্ছেন। আমরা তো মনে করি আইনের সম্মান একজন যেটা করে, উচ্চ আদালতের সর্বোচ্চ আদালত ন্যায় দেবেন, এটাই আমরা আশা করি। বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে, এটাই আমরা আশা করি। আমরা আশা করি কণ্ঠ আমার রুদ্ধ আজকে, বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিছাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? আমরা সরকারের পক্ষ থেকে শিক্ষা ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে, তার জন্য আমরা প্রথমে আমি একটু কোর্টের ভাষায় বলি। কোর্টের ভাষাটা, তার কারণ মনে রাখবেন, কোর্ট যখন একটা রায় দেয়, সে রায়টাই নাকি চূড়ান্ত রায়। সেই জন্য একটু কোর্টের ভাষায় বলি। সুপ্রিম কোর্ট বলেনি কে যোগ্য কে অযোগ্য, তালিকা দেয়নি। সরকারকে যোগ্য ও অযোগ্যদের আলাদা করার সুযোগ আদালত দেয়নি। ফ্যাক্ট ফাইন্ডিংয়ের অনুমতিও দেয়নি। সিবিআই যা যা কাগজপত্র চেয়েছিল তদন্ত করার জন্য, এসএসসি সব কাগজপত্র তাদের দিয়ে সাহায্য করেছিল। আমরা লয়ার কাদের দিয়েছিলাম শুনে রাখুন। আমরা লয়ার যাদের দিয়েছিলাম এবং এখনও দেব, সেই লয়ার কারা একটু জেনে রাখুন, আপনাদের জানার প্রয়োজন হয়। তার কারণ, জাস্ট এ মিনিট, সম্ভবত আমার যতটুকু মনে আছে অভিষেক মনু সিংভি ছাত্রদের হয়ে লড়েছে। যাই হোক, তোমাদের সাপোর্ট দিয়েছি আমরা, হেল্পিং হ্যান্ডস। অভিষেক মনু সিংভি, এবার আমরা বলেছি, এবার আমরা কাদের নিচ্ছি সেটা বলে দিচ্ছি। আমরা অভিষেক মনু সিংভিকে বলছি, আমরা কপিল সিব্বলকে বলছি, আমরা রাকেশ দ্বিবেদীকে বলছি, আমরা কল্যাণ ব্যানার্জিকে বলছি, আমরা প্রশান্ত ভূষণকেও বলতে বলেছি, এবং তাছাড়াও আরও অনেক লিগাল ফার্ম থাকবে যারা রাজ্য সরকারের হয়ে যোগ্য টিচারদের সমর্থনে আইনের লড়াই করবে। আমি কোর্টের কথায় বলছি, এই লাইনটা আমি বলবো কোর্টের কথায়, কারণ মনে রাখবেন আজকে যে আলোচনাটা হচ্ছে, এই রেকর্ডটা কেউ কেউ আবার ট্যাপ করে প্রধান বিচারপতির কোর্টে পাঠাবেন, আমাকে যাতে জেলে পোড়া যায়। তাই মনে রাখবেন, আমি লটা জানি, আমি নিজেও লয়ার হিসেবে অনেকগুলো কেস করেছি। While we are bound by the ruling of the Honorable Supreme Court, যারা এটা কোর্টে পাঠাবেন ভালো করে শুনে নিন। While we are bound by the ruling of the Honorable Supreme Court, we are taking proactive steps to ensure that the situation is handled with the utmost care and fairness. We will explore all possible legal avenues
including seeking modifications of the judgment and other reliefs to provide justice to those who have been affected. যারা আজকে শিক্ষা কাঠামোকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে, আমি তাদের জন্য বলতে চাই, আমরা এটা নিশ্চিত করব, আমরা একটা ক্ল্যারিফিকেশন চাইব প্রথমে। তার কারণ যে যারা এখন চাকরি করছেন, ভালো করে শুনুন, এইটা আমরা ক্ল্যারিফিকেশন চাইব কোর্টের কাছে ফার্স্ট, যে তারা আজকে কি করবেন। আপনারা যে বললেন নতুন করে পরীক্ষা নিয়ে লিস্ট করতে, আগে আমাদের জানতে হবে যে স্কুলের বাচ্চাগুলোকে তারা পড়াতেন, যারা স্কুলে যেতেন, যারা কাজ করতেন, যারা শিক্ষক শিক্ষিকারা আজও স্কুলে অনেকে যাচ্ছেন, তাদের জন্য আপনাদের কি ক্ল্যারিফিকেশন, স্কুল কে চালাবে, কাজগুলো কে চালাবে। না খেয়ে মানুষ মেরে দেবার অধিকার তো আমারও নেই, আপনারও নেই, কারোরই নেই। তাই এইটার ব্যাপারে আমার অনুরোধ, যারা চাকরি দিতে পারবেন না তারা যেন চাকরি কেড়ে না নেন, এটা নিশ্চিন্ত করবার জন্য যা করার এডুকেশন ডিপার্টমেন্ট করবে। আদালতের রায় বেরোনোর 15 মিনিটের মধ্যে আমি নিজে চিফ সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্টকে দিয়ে ডিটেলস মিটিং করিয়েছি এবং আমরা আমাদের প্রসেস শুরু করতে বলেছি। আদালতের রায় বেরোনোর 2 ঘন্টার মধ্যেই চিঠি পাঠানো হয়েছে কমিশনকে। আমার বিশ্বাস, আমি আপনাদের বলছি, আমি এখন ভবিষ্যতেরটাও বলে রাখছি, ধরুন ক্লারিফিকেশনে বলে দিল না চাকরি করা যাবে না যতক্ষণ পর্যন্ত ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট হবে না। আমায় দুটো দিক ভেবে রাখতে হচ্ছে, কোনটা মাইনাস হতে পারে, কোনটা প্লাস হতে পারে। ইফ ইট ইজ মাইনাস, তাহলে আমরা কি করব? মাইনাসেরটা আমার না বলাই ভালো, আমার মাথায় কিছু আছে। আমি ধরে নিচ্ছি এটা প্লাস হবে। প্লাস মানে নিশ্চয়ই ক্লারিফাই করে লেট দ্য গুড সেন্স প্রিভেলস, এবং তারা যারা যোগ্য তাদের চাকরি না কেড়ে নিয়ে তাদের কাজ করবার সুযোগ দেবেন। বাই চান্স যদি না দেয় তাহলেও মনে রাখবেন, যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। পরিষ্কার বলছি, কোনো রাগঢাক নেই। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। কিভাবে করব? যখন কেউ পথ দেখায়, পথের মধ্যেই পথ খুঁজে নেয়। পথে চলতে গেলে গর্ত আসতে পারে, পথে চলতে গেলে কিছু রাস্তা ভাঙা থাকতে পারে, বাট ভাঙা রাস্তা পেরিয়েই মানুষকে এগিয়ে যেতে হয় সফল রাস্তায়। এবং তাই মনে রাখবেন, আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি অ্যান্ড ই রেডি। মনে রাখবেন, এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায়। যদি বলে তোমাকে 2 মাসে প্রসেস করতে হবে, আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে, তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? যান না, আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? আপনারা বাচ্চাদের শিক্ষা দেবেন না, আপনারা বাচ্চাদের পড়াবেন না, আপনারা স্কুলগুলোতে ক্লাস করবেন না। হ্যাঁ, তখন যদি সুপ্রিম ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে, সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো। সেখানে কি করে আপনাদের চলবে? ধরুন ধরে নিলাম ওরা করলো না, বলল না হবে না, তখন
কি করব? তখন আমি এডুকেশন ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করতে পারি। কি রিকোয়েস্ট? এটা আমরা লিগাল আলোচনা করেই বলছি যে 2 মাস বলেছে তো 3 মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করতে হবে। যারা চাকরি করছেন, দাঁড়া, আরে ভাই আমি মাইনাসটা তো বলে রাখবো। ধরুন যদি না করে সুপ্রিম কোর্ট, তাহলেও মনে রাখবেন অল্টারনেটিভ যা করার আমরা করব, এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে, এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা 10 বছর ধরে চাকরি করছেন। এটা মাথায় রাখবেন। আমি চাই মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট কেসটা নিয়ে ক্ল্যারিফাই করে বলুন কারা যোগ্য কারা যোগ্য নয়। আমাদের হাতে লিস্টটা তুলে দিন। 2 হচ্ছে, আমরা এটাও জানতে চাইব শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার অধিকার তো কারো নেই। 2-3টে এক্সাম্পল দিচ্ছি। মধ্যপ্রদেশের ভেপম কেলেঙ্কারি, বিজেপির রাজ্যে কতজন মানুষকে খুন করা হয়েছিল? 89 জন, আজ পর্যন্ত বিচার পায়নি। নিট নিয়ে অনেক অভিযোগ উঠেছিল, সুপ্রিম কোর্ট নিট কিন্তু বাতিল করে দেয়নি। শুধু বাংলাকে টার্গেট করা হচ্ছে কেন? এটা আমরা জানতে চাই। বিহারে কি হয়েছে, রাজস্থানে কি হয়েছে, ইউপিতে কি হয়েছে? সিপিএম এর আমলে চিরকুট দিয়ে চাকরি হয়েছে এবং বিজেপি রাজ্যেও হয়েছে। অস্বীকার করতে পারবেন না। বাংলার ট্যালেন্টকে আপনারা ভয় পান। কাজেই আজকে আমি এ কথা বলতে এসেছি, 2টো ভাগ এই পর্যায়ের, একটা যোগ্য আর একটা অযোগ্য। যোগ্যদের চাকরি যাতে যোগ্যরা ফিরে পায় মর্যাদার সাথে, সম্মানের সাথে, আমরা প্রথমে ক্ল্যারিটি চাইব। যদি ক্ল্যারিটি সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দেয় আমরা সকলে গ্রেটফুল থাকব, আর যদি না করে তখন আমাদের রাস্তা থেকেই আমরা রাস্তা বের করে নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো, যাতে আপনাদের কোনো অসুবিধে না হয়। 2 মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না, আর ওই 2 মাসও পুষিয়ে দেবো। এটা মনে রাখবেন। আমার জীবনে কথা মানে কথা। আমি যদি কাউকে কথা দিই আমি লাস্ট পর্যন্ত সেই কাজটা করে দেখাই। কারো দোয়া ভিক্ষে চাই না, আপনাদের ভিক্ষা করে খেতে হবে না। আমি জানি অনেক পরিবার আছে যারা গাড়ির জন্য লোন নিয়েছেন, বাড়ির জন্য লোন নিয়েছেন, বাচ্চার পড়াশুনো চালান, বৃদ্ধা বাবা মাকে দেখেন, ওষুধের খরচা দেন, সংসার চালান, নতুন করে বিয়ে করেছেন, তাদের সংসার তৈরি করেছেন। আপনারা কি ভাবেন আমি এত বোকা যে তাদের সবটা বাতিল করে দেব? তারা অযোগ্য নয় জেনেও? এটা হতে পারে না। যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন, আস্থা রাখুন, পাবেনই, চিন্তা করবেন না। কারো চাকরি কেড়ে নেওয়ার অধিকার কারো নেই। আমরা ক্ল্যারিটি চাইব। ক্ল্যারিটি যদি না হয় আগে পেছে সব আমরা ওটাকে ভরাট করে দেব। ডোন্ট ওয়ারি। আপনারা পড়াশোনা করুন, আপনারা বাচ্চাদের মানুষ করুন, আপনারা সার্ভিসে যান, ভলেন্টারিলি সার্ভিস করুন। কেন আপনারা ভলেন্টারিলি করবেন? তার কারণ আমাদের সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশনের জন্য যেতে হচ্ছে বলে আইন মোতাবেক আমরা চাই আইন আপনাদের সুরাহা করুক। আর যারা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে আমায় গালাগালি দিচ্ছেন তাদের বলবো, আপনারা তো চারিদিকে লোক পুষে রেখেছেন। এই রায় তো আপনারা কলকাঠি নাড়েননি তো। মমতা ব্যানার্জিকে খাস্তা করতে গিয়ে মনে রাখবেন টিচারদের চাকরি কেড়ে নেবেন না, ওদের জীবন যৌবন কেড়ে নেবেন না, যোগ্যদের চাকরি কাড়বেন না, যোগ্য প্রার্থীদের অমর্যাদা করবেন না।
মমতা ব্যানার্জিকে হাজারবার আপনারা মিথ্যে কথা বলতে পারেন, কুৎসা করতে পারেন, চক্রান্ত করতে পারেন। মনে রাখবেন, সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর। এই আঘাত আপনাদের আঘাত নয়, এই আঘাত আমার ওপর মানসিকভাবে আঘাত, আমাদের সরকারকে আঘাত করেছে। এই আঘাতের প্রত্যুত্তর আমরা ফিরিয়ে দেব কাজের মধ্যে দিয়ে, সম্মানের মধ্যে দিয়ে, জীবন জীবিকার মধ্যে দিয়ে। চিন্তা করবেন না। আর কেউ কারো উস্কানি সুরে, প্ররোচনা শুনে প্লিজ দয়া করে প্ররোচিত হবেন না। মনে রাখবেন, মাথার ওপরে আমরা আছি, মামাটি মানুষের সরকার আছে, কারো প্রতি কোনো অবিচার আমরা করব না। এটা আমি কথা দিয়ে গেলাম, এটা আমি কথা দিয়ে গেলাম, এটা আমি কথা দিয়ে গেলাম। যারা বলছে 2026-এ করবেন, দাঁড়ান এক সেকেন্ড, আরেকটা শুনে নিন। ত্রিপুরায় 10,000 টিচারের চাকরি হয়ে গিয়েছিল কোর্টের জন্য। বিজেপির ম্যানিফেস্টো বলা হয়েছিল, প্রতিশ্রুতিতে প্রথমবার, এবার তো দ্বিতীয়বার এসছে, যে তারা জিতলে সব টিচারদের চাকরি ফিরিয়ে দেবে। দেয় তো নি, উপরন্তু যারা প্রতিবাদ করতে গিয়েছিল তাদের মাথাগুলো মেরে ফাটিয়ে দিয়েছে। সুতরাং মনে রাখবেন, এদের বিশ্বাস করবেন না। এরা দুমুখে কেউটে সাপ। আমরা এক নয়, এটা মাথায় রাখবেন। আম গাছে কখনো আমরা ফলে না, আর আমরা গাছে কখনো আম ফলে না, এটা মাথায় রাখবেন। এবং তাই এই কেসটাও আমরা লড়বো, জাস্ট লাইক এ রয়্যাল বেঙ্গল টাইগার। আর আমি স্টুডেন্টদের বলবো, এই ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশনের যারা আছে তারাও একটা গ্রুপ করে, আমরা যে লয়ারদের দিচ্ছি তারাও যদি মনে করেন তারা কনসাল্টিং প্রসেসে থাকবেন, তাদের স্যাটিসফ্যাকশনের জন্য আমি এডুকেশন মিনিস্টার এবং সেক্রেটারি এবং চিফ সেক্রেটারি এখানে আছে, তাদের রিকোয়েস্ট করব ওদের থেকেও একটা স্মল গ্রুপ তৈরি করে নাও। আর এদের আপনারা ডিপেন্ড করুন যাতে টাইম টু টাইম সঠিক মেসেজ আপনারা করতে পারেন। আমি এইটুকু বলবো, নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন। আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন, আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন, তারপরে আমি অন্য কথা বলবো। আমি আবার ডাকবো, আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। সত্যিই যদি এভিডেন্স প্রমাণিত হয় তারা অযোগ্য, তখন আমার কিছু হয়তো করার থাকবে না ওই ডিপার্টমেন্টে, কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করব পরে। আগে ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা, সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, কোন এজেন্সি তদন্ত করেছে, কি কি কাগজপত্র আছে, টোটালটা দেখব। তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো। আমার মনে হয় আপনারা নিশ্চিন্তে থাকুন, চিন্তা করবেন না, এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না। ভাই ঠিক আছে, ঠিক আছে, যে কেউ অ্যাপ্লিকেশন দিতে পারেন। আমি এটাই বলবো, নিশ্চিন্তভাবে আপনারা বাচ্চাদের শিক্ষা দিন এবং যোগ্যরা যারা আছেন শিক্ষা দিন, শিক্ষিত করুন। বাদবাকি যারা আছেন আমি বলেছি তো পরে কথা বলবো, তাদের সাথেও যখন সুযোগ হবে আমি নিশ্চয়ই তাদের কথা শুনবো। এবং ফার্স্ট আমাকে তদন্তটা করতে দিন, ফার্স্ট আমাদের তদন্তটা করতে দিন। আমরা দেখতে চাই, শুনুন, পথ যখন হারিয়ে যায় নতুন পথ একটা খুঁজে পাওয়া যায়। কাজেই দুটো পথই আমাদের কাছে, আমরা ক্লারিফিকেশন চাইব, আইনের ধারা অনুযায়ী কাজ করব, আইন মোতাবেক কাজ করব। বাট কারো চাকরি যাওয়াটা আমাদের ধর্ম নয়, চাকরি ফিরিয়ে দেওয়াটা, চাকরি করে দেওয়াটা আমাদের ধর্ম। আমি এইটুকু বলে আমি আশা করব শিক্ষক শিক্ষিকারা তাদের কাজে তারা যেমনভাবে কাজ করছেন তারা কাজ করবেন, তাদের যেন কোনো রকমভাবে কোনো অসুবিধে না হয়। শিক্ষক না হলে আমার শিক্ষা ক্ষেত্রটাই টোটাল কোলাপস করে যাবে, বাচ্চারা পড়াশোনা করতে পারবে না। অনেকে খাতা দেখছেন, তারা খাতা দেখতে পাচ্ছে না। ভাই দাঁড়াও, তুমি কি অযোগ্য লিস্টে আছো? দাঁড়াও, তুমি কি অযোগ্য লিস্টে আছো? তুমি যোগ্য না অযোগ্য লিস্টে? তো যোগ্যদেরটা তো বলে দেওয়া হয়েছে, আবার কি?
We have said everything. I think it is clear. It is very clear. Nothing is left out. বলে দিয়েছি যারা যোগ্যতা পাবেন, চিন্তা করার কোনো কারণ নেই। গায়ের জোরে ফোর্সফুলি তর্ক করে কিছু হয় না, ভালোবাসার দ্বারা যেটা হয়। তাই আপনাদের বলবো, এরপরেও যদি কারো কিছু বলার থাকে, আপনারা যে স্মল গ্রুপ আমরা তৈরি করে দিচ্ছি, তাদের মাধ্যমে এডুকেশন মিনিস্টারকে মিট করে কথা বলুন। আমি যোগ্যদের চাকরি কাড়ব না, যেমন করেই হোক কোনো না কোনো ব্যবস্থা করে দেব। আমি এটুকু আপনাদের বলতে পারি, চিন্তা করবেন না। আগে কোর্টে যাব, কোর্টে গিয়ে কোর্টের সিদ্ধান্ত জানব, কোর্টে ক্লারিফিকেশন নেব, তারপরে কি ব্যাপার কি ব্যাপার ওটা তো আমি আইনের ব্যাখ্যা বললাম। আরে ভলেন্টারিলি বলছি না, শুনুন, আমি কোর্টের ভাষা বলছি। প্লিজ আন্ডারস্ট্যান্ড, নাও উই আর আন্ডার দ্য কোর্ট ভার্ডিক্ট অ্যান্ড কোর্ট জাজমেন্ট। আর আপনাদের রিপ্রেজেন্টেশন এখানে আছে। আমি কেন বলছি, কোর্ট আমায় বলতে পারে আমি বাতিল করলাম, তুমি ওদের কেন যেতে বলছো? আমি যেতে বলছি এই কারণে যে যে কেউ সার্ভিস দিতে পারে ফর হিউম্যানিটি, তাদের সার্ভিস কেউ কাটতে পারে না। সুতরাং কোর্টের আইন মেনেই যোগ্যদের জন্য ওদের পথ দুটো খোলা আছে। মনে রাখবেন, কোর্টের আইনেই দুটো পথ খোলা আছে। সেই পথ খোলা থেকেই আমরা আপনাদের ব্যবস্থা করে দেব যাতে কেউ চাকরি না হারান। প্লিজ আন্ডারস্ট্যান্ড, আমাদের কোর্টের অর্ডারও মানতে হবে, কোর্টে ক্লারিফিকেশনও চাইতে হবে, রিভিউ পিটিশনও করতে হবে। সেই জন্য বলছি, যতক্ষণ পর্যন্ত রিভিউ পিটিশনটা ক্লিয়ারেন্স না হচ্ছে, আপনারা আপনাদের কাজ তো করতে পারেন। কে বাধা দিয়েছে? আপনাদের তো গভর্নমেন্ট থেকে টার্মিনেট লেটার দেয়নি। তো হোয়াই ইউ আর আস্কিং মি? ডোন্ট রিপিট দিস কোশ্চেন না, এটা আপনার মাইনাস হতে পারে। বুদ্ধি খরচ করুন, বুদ্ধিমানেরা বুদ্ধি খরচ করে, বুদ্ধি খরচ করে কাজ করুন। আমি আচ্ছা, যোগ্য শিক্ষাকর্মীও যারা আছেন তাদেরও আমি আলাদা করে দেখছি না। আপনারা আপনাদের কাজ করবেন, আর যোগ্য আর অযোগ্যদের লিস্টটা আমরা সুপ্রিম কোর্টের কাছে চাইব, ঠিক আছে? তারপরে আমরা ডিসিশন নেব। প্লিজ, আপনার চাকরি গেলে যেমন ক্ষতি, অন্যের চাকরিও যদি বিনা কারণে যায় যারা যোগ্য, সেটাও কিন্তু তাদের ক্ষতি। এটা মাথায় রাখবেন। তাছাড়াও সুপ্রিম কোর্ট আর একটা অপশান দিয়েছে। অপশানটা কি? যদি আপনারা কেউ পুরনো জায়গায় কাজ করে থাকেন, পুরনো জায়গাতেও আপনারা গেলে সেখানে আপনাদের নিয়ে নেবে। তিনটে অপশান সুপ্রিম কোর্ট দিয়েছে, এটা মাথায় রাখুন, ভালো করে কোর্টের আইনটা পড়ুন। আমি এখন ল অনুযায়ী বললাম, অ্যাজ পার ল হুইচ ইজ পসিবল ফর মি, I clarified. Next our clarification, we will ask through our advocate to the highest court. এটাই লাস্ট ওয়ার্ড, এটাই এ, এটাই বি, এটাই সি, এটাই ডি, এটাই এ, এটাই এ টু জেড। এই ভরসাটুকু রাখুন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাজ চালিয়ে যান। অনেক অনেক ধন্যবাদ। জয় বাংলা।